আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছে নাশিদ আলী। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। করোনায় আরো 231 জনের মৃত্যু। কঠোর লকডাউনের মধ্যে খুলেছে শিল্প কারখানা। গণপরিবহনে ঢাকামুখী মানুষের ঢল। গার্মেন্টস সহ শিল্প কারখানা খোলায় করোনা সংক্রমণ বাড়বে, আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর। 1 সপ্তাহে কোটি মানুষকে টিকা দেওয়া হবে। বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত করতে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা, শোকাবহ আগস্টের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বহুরূপী ও উচ্চাভিলাষী হেলেনা জাহাঙ্গীরের টিভি বাণিজ্য। মায়াজালে পড়ে প্রবাসীরা বিলিয়ে দিয়েছেন অর্থকড়ি, তদন্তে নেমেছে গোয়েন্দারা। বলছিলাম সংবাদ শিরোনামগুলো, এবারে বিস্তারিত। শুরুতেই করোনা ও লকডাউন এবং টিকাদান প্রসঙ্গ। করোনায় দেশে একদিনে আরও 231 জনের মৃত্যু হয়েছে। এই সময় নতুন রোগী শনাক্ত হয়েছে 14,844 জন। আগের দিনের তুলনায় রোববার করোনায় মৃত্যু ও নতুন রোগী শনাক্ত দুটোই বেড়েছে। গত 24 ঘন্টায় 49,529 জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 29.97%। আগের দিন 218 জনের মৃত্যু হয়েছিল। নতুন রোগী শনাক্ত হয়েছিল 9,369 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে এখন পর্যন্ত করোনায় শনাক্ত রোগীর সংখ্যা 12,64,328 জন, আর মারা গেছেন 20,916 জন। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি 77 জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। চট্টগ্রামে 53 জন, খুলনায় 44 এবং রংপুর বিভাগে মারা গেছেন 18 জন, বাকিরা অন্যান্য বিভাগের। চলমান কঠোর লকডাউনের মাঝেই খুলেছে গার্মেন্টস সহ শিল্প কারখানা। পরিবহন জটিলতায় অনেক কারখানায় সব শ্রমিক না আসলেও সীমিত সংখ্যক জনবল দিয়েই কাজ শুরু হয়েছে। হঠাৎ কারখানা খোলায় বিড়ম্বনা পেরিয়ে দূর দূরান্ত থেকে কর্মস্থলে ফিরছে শ্রমিকরা। রপ্তানি অর্ডার থাকায় বাধ্য হয়েই কাজ করতে হচ্ছে জানিয়ে গার্মেন্টস মালিকরা বলেন, দেরিতে কর্মস্থলে এলেও চাকুরি যাওয়ার ভয় নেই কোনো শ্রমিকের। SM খোরশেদ আলমের রিপোর্ট। কঠোর লকডাউনের মধ্যে হঠাৎ গার্মেন্ট কারখানা খুলে দেওয়া এবং অল্প সময়ের জন্য গণপরিবহন চলাচলে অনুমতি দেওয়ায় শত ভোগান্তি মাথায় নিয়ে কাজে যোগ দিয়েছেন গার্মেন্টস শ্রমিকরা। সবাই কাজে যোগ দিতে না পারলেও সীমিত সংখ্যক শ্রমিক নিয়ে কারখানা চালু করা হয়। অনেক অ্যাবসেন্ট আছে, দেশ থেকে অনেক লোক আসতে পারে নাই। পিকআপে 2000 করে নিয়েছে, মাওয়া ইয়ে নামাই দিয়েছে। মাওয়া থেকে আবার সিএনজিতে আইছি 1000 টাকায়। এই আইয়া ছায়দাবাস নামছি। কষ্ট তো একটু হয়েছে, কিন্তু পেটের দায় তো আসতে হয়েছে। শ্রমিকরা জানান, দুর্ভোগ মাথায় নিয়েই কাজে যোগদান করেছেন তারা। অনেক কষ্ট হয়েছে আইতে রাস্তাঘাট দিয়া। শিল্প কারখানা খুলে দিছে, গাড়ি খুলে নাই কি লিগা, বাস ছাড়া নাই কে। ঢাকা থাকি, আমার স্বামী, আমি দেশে পোলাপান থাকে, বাপ মা থাকে। এই আমরা কিছুক্ষণ পর স্প্রে করি, স্যাভলন স্প্রে করি, তারপরে করি হ্যান্ড ওয়াশ করাই। সরবরাহের অর্ডার থাকায় রাজধানীতে বসবাস করা শ্রমিকদের দিয়েই কাজ শুরু করেছেন বলে জানান গার্মেন্ট মালিকরা। আমাদের 85% পেজন হয়ে গেছে, তো 15% পেজন হইতে পারে নাই। এরা কেউ রাস্তায় আছে, কেউ আসতেছে, কেউ 5 তারিখের পরে আসবে। আজকে সব শ্রমিক না আসার কারণে তাই আমি ওইভাবে ফুল আউটপুট করতে পারতেছি না। একটা মাল বানাতে সাপোজ 50টা অর্ডার লাগে, তো মাঝখানে 5টা অর্ডার নাই, তো ওই ক্ষেত্রে 5টা অর্ডার গ্যাপটা পড়ছে। তো ওই ক্ষেত্রে সামনে কাজ বন্ধ রেখে পিছনে কাজ চালাচ্ছে আর কি। ঢাকার বাইরে থেকে কর্মস্থলে দেরিতে যোগ দিলেও কারো চাকরি যাবে না বলে জানান তারা। গাড়িটা একদিনের জন্য না দেওয়া, যদি মিনিমাম 2 থেকে 3 দিনের জন্য দিত, তাহলে সব শ্রমিক কম খরচে ঢাকা আসতে পারত। অনেকে জানে না, হঠাৎ করে তাদের প্রিপারেশনও ছিল না। এই লোকগুলো কীভাবে আসবে? তারা তো আসবে 5 তারিখে পরে আসবে, তাদের কোনো সমস্যা নাই। কারণ একটা সমস্যা হইতেই পারে, দেরি করে আসলে কারো চাকরি যাবে না। না, চাকরি যাবে না। SM খোরশেদ আলম, মাই টিভি, ঢাকা। রপ্তানিমুখী শিল্পের শ্রমিক ও সংশ্লিষ্টদের কাজে যোগদানের সুবিধার্থে স্বল্প সময়ের জন্য গণপরিবহন খুলে দেওয়ায় অব্যাহত রয়েছে ঢাকামুখী শ্রমজীবী মানুষের ঢল। গাবতলী এবং আবদুল্লাপুর দিয়ে প্রবেশ করছে হাজারো মানুষ। রাজধানীতে নেই কোনো চেকপোস্ট। ব্যক্তিগত গাড়ির পাশাপাশি নিয়মের তোয়াক্কা না করেই চলছে গণপরিবহন, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধিও। আর জানাচ্ছেন রাকিব হাসান। গাবতলী দিয়ে রাজধানীতে প্রবেশের চিত্র এটি। বাস, ট্রাক, সিএনজি, মোটরসাইকেল, রিক্সা, ভ্যানের পাশাপাশি পায়ে হেঁটে ঢাকায় প্রবেশ করছেন শ্রমজীবী মানুষেরা। লকডাউনের মধ্যেই রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান খুলে দেয়ায় ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষগুলো। এই 4-5 দিন বন্ধ রাখলে মহাভারত অশুদ্ধ হয়ে যেত না, গার্মেন্টস মালিকদের কিচ্ছু হতো না। হঠাৎ করে সরকার গার্মেন্টস খুলে দিয়েছে,
এই চাকরির টাকার জন্য আসা লাগে। এটা আমাদের জন্য একটু সমস্যা হয়েছে, কারণ আমরা তো ডিসিশনে ছিলাম 5 তারিখে আসবো। চাকরিতে কাজে যোগদান করার জন্য আহ্বান করা হয়েছে। একই চিত্র আব্দুল্লাহপুর এলাকারও। কর্মস্থলে যোগ দিতে পরিবার পরিজন নিয়ে রাজধানীতে প্রবেশ করছেন শ্রমজীবীরা। চাকরি করে আসতে হবে না, এটা আজকে খোলা হয়েছে, সেই কর্মস্থলে আজকে যাইয়ে হাজির হতে হবে। বেলা 12টা পর্যন্ত চালু ছিল গণপরিবহন, তবে নিয়মের তোয়াক্কা না করে প্রায় দিনভরই রাজধানীর রাস্তায় চলাচল করতে দেখা যায় যাত্রীবাহী বাস। তো আমরা তো 12টার সময় আর মনে করেন যে গাড়ি চাপানো সম্ভব হইতাছে না। 12:30 পর্যন্ত টাইম দিয়েছে, আমরা তো রিস্ক লয়ে আইছি, পেটে ভাত নাই। এখন কয় টাকা ইনকাম করবো, কয় টাকা মহাজনকে দিব, আর কয় টাকা তেল নেবো, আর কয় টাকা আমরা পাবো বলেন। পাল্টে গেছে রাজধানীর অভ্যন্তরীণ চিত্র। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নেই চেকপোস্ট, রাস্তায় বেড়েছে মানুষ ও যান চলাচল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দাবি, লকডাউন কিছুটা শিথিল হলো, স্বাভাবিক নিয়মেই চলছে তল্লাশি। প্রতিদিনের ন্যায় আমরা চেকপোস্ট ডিউটিরত আছি আব্দুল্লাহপুরে। তো এখানে আজকে গতকালের চেয়ে আজকে একটু চাপ কম। অন্যান্য দিনের তুলনায় আজকে লকডাউন সামান্য শিথিল, আমি সম্পূর্ণ শিথিল বলবো না, সামান্য শিথিল। এদিকে গণপরিবহন, রাস্তাঘাট, এমনকি বাস স্ট্যান্ডে কোথাও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। কঠোর লকডাউনের মধ্যে গার্মেন্টস সহ শিল্প কারখানা খুলে দেওয়ায় ফের করোনা সংক্রমণ বাড়বে বলে শঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দুপুরে রাজধানী মহাখালীর বিসিপিএস মিলনায়তনে প্রথম বর্ষের এমবিবিএস ক্লাসের উদ্বোধনী অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের তিনি এই আশঙ্কার কথা জানান। আগামী এক সপ্তাহে 1 কোটি মানুষকে করোনা টিকার আওতায় নিয়ে আসা হবে বলেও জানান জাহিদ মালেক। এসএমআরএফ রিপোর্ট। স্বাস্থ্য মন্ত্রণালয়ের আয়োজনে রাজধানীর মহাখালীর বিসিপিএস মিলনায়তনে 2020-21 শিক্ষাবর্ষের এমবিবিএস ক্লাসের উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা আপ্রাণ চেষ্টা করছি সেবা দেওয়ার জন্য, যতটুকু বেড বাড়ানো সম্ভব আমরা বাড়িয়েছি। হাসপাতালের ভিতরে আর একটা বেড ঢুকারও জায়গা নাই, সে কারণে আমরা নতুন ভবনও খুঁজি। নতুন ভবনও এখন পাওয়া যায় না। ভবন পাওয়া গেলেই তো হবে না, ডাক্তার থাকতে হবে, নার্স থাকতে হবে, যন্ত্রপাতি থাকতে হবে। তিনি বলেন, কঠোর লকডাউনে গার্মেন্টস সহ শিল্প কারখানা খুলে দেয়ায় সংক্রমণ আরও বাড়বে। সংক্রমণ হলে তার 1.6% মৃত্যুবরণ করে। আমাদের জীবন জীবিকা অবশ্যই করতে হবে, জীবন জন্য জীবিকা দরকার, আবার জীবিকার জন্য তো জীবনও থাকতে হবে। এই দুইটার ব্যালেন্স আমাদের করতে হয়, সরকারের সব দিকেই সে ব্যালেন্স করে চলতে হয়। সপ্তাহে 1 কোটি মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনার কথা জানান মন্ত্রী। আগামী 7 তারিখ থেকে প্রত্যেকটা ইউনিয়নে টিকা দেওয়া হবে এবং যারা বয়স্ক তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে, কারণ তারাই 70 থেকে 80%, আমি বলবো 90% মৃত্যু তাদের হচ্ছে। ব্যাপক সংক্রমণে রাজধানীর হাসপাতালে চাপ বেড়েছে জানিয়ে দ্রুতই ফিল্ড হাসপাতাল চালুর কথা জানান জাহিদ মালেক। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব এটাকে চালু করে দেওয়া। এসএম আরিফ, মাইটিভি, ঢাকা। এবারে শোকাবহ আগস্টের খবর। বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত করতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল বলে জানান বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাঙালির শোকের মাস আগস্টেও প্রথম দিন সকালে ধানমন্ডি 32 নম্বরে কৃষক লীগের রক্তদান কর্মসূচিতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা জানান তিনি। শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুকে হত্যায় জিয়াউর রহমানের ইন্ধন ছিল বলেই পরবর্তীতে বেগম জিয়া খুনিদের রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত করেন এবং বঙ্গবন্ধু হত্যার বিচার কাজ বাধাগ্রস্ত করেন। আর জানাচ্ছেন সাইদুর রহমান আবির। শোকাবহ আগস্টের প্রথম দিনে প্রতি বছরের মতো এবারেও ধানমন্ডি 32 নম্বরে রক্তদান কর্মসূচির আয়োজন করে কৃষক লীগ। গণভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে শোকাবহ সেই দিনের কথা স্মরণ করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বলেন, দেশের অগ্রযাত্রা থামিয়ে দিতেই সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা। এর বাইরে আর কোনো চাওয়া পাওয়া নেই, শুধু বাংলাদেশের মানুষের মুখে হাসি দেখতে চাই, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন দেখতে চাই। বাংলাদেশ ক্ষুধা দারিদ্র্য থেকে মুক্তি পেয়ে উন্নত সমৃদ্ধ জাতি হিসেবে গড়ে উঠবে, বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলবে, মর্যাদা নিয়ে চলবে, সম্মানের সাথে চলবে। আমরা বিজয়ী জাতি হিসেবে বিশ্বে মাথা উঁচু করে আমরা চলব, এটাই চাওয়া। বঙ্গবন্ধুর হত্যাকারীর দোসররাই
বিচার কাজ বাধাগ্রস্ত করেছে বলেও জানান শেখ হাসিনা। 15 আগস্টে যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তারা বিবিসিতে যে ইন্টারভিউ দিয়েছিল যে জিয়াউর রহমান, তার সাথে তাদের যোগাযোগ ছিল, সম্পর্ক ছিল এবং সফল হতে পারলে সে তাদের পাশে থাকবে এই কথাও দিয়েছিল এবং সব রকম সহযোগিতাও করেছিল। কাজে মোস্তাক জিয়ার যে সক্ষতা এবং তাদের যে এই কাজের সঙ্গে সম্পূর্ণ সম্পৃক্ততা, এটা তো স্পষ্ট। জিয়ার পথ ধরে আমরা দেখেছি জেনারেল এরশাদ এই খুনিদেরকে রাজনীতি করার সুযোগ দেয়, রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার সুযোগ দেয়। তার থেকে এক ধাপ উপরে যে খালেদা জিয়া এই খুনি রশিদকে পার্লামেন্টে বসায়। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করাই এখন একমাত্র স্বপ্ন বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বপ্নটা আমার বাবা দেখেছেন, ছোটবেলা থেকে যার মুখে যে কথাগুলি শুনেছি সেটাকে আমার বাস্তবায়ন করতে হবে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে 15 আগস্ট জাতীয় শোক দিবসে সারা দেশের কোনো আয়োজনে মাস্ক পরা ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে তিনি একথা বলেন। শোক দিবসের সকল কর্মসূচি ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে বলেও জানান আসাদুজ্জামান খান কামাল। টঙ্গিপাড়া সমাধিস্থলে, ধানমন্ডি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, বনানীস্থ কবরস্থান সহ সারা দেশব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে র্যাবের টহলও দৃশ্যমান থাকবে। বঙ্গবন্ধু শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আয়োজিত সকল অনুষ্ঠানে গোয়েন্দা নজরদারি থাকবে। এবারে অন্যান্য প্রসঙ্গ। টেলিভিশনের নামে প্রবাসীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছেন রহস্যময়ী ও বহুরূপী নারী হেলেনা জাহাঙ্গীর। আইপিটিভির লেবাসে কার্যত স্যাটেলাইট টিভির যন্ত্রপাতি লাগিয়ে আর বিদেশি স্যাটেলাইট ব্যবহার করে প্রবাসীদের টার্গেট করে কৌশলী জাল ফেলেছিলেন তিনি। আর সেই মায়াজালে জড়িয়ে অনেক প্রবাসী তাকে বিলিয়ে দিয়েছেন কষ্ট করে অর্জিত বৈদেশিক মুদ্রা। পুরো বিষয়টি এখন খতিয়ে দেখছে গোয়েন্দারা। স্বামী একজন সাধারণ গার্মেন্টস চাকরিজীবী হলেও হেলেনা কিভাবে শূন্য থেকে শত কোটি টাকার মালিক বনে গেলেন তারও অনুসন্ধান চলছে। এসকে লিটন জানাচ্ছেন বিস্তারিত। নাম হেলেনা জাহাঙ্গীর, সময়ের সবচেয়ে আলোচিত সমালোচিত নারী, যিনি শত গুণে গুণান্বিত। কখনো ডিজে, কখনো শিল্পী, কখনো উপস্থাপিকা, কখনো রাজনৈতিক নেত্রী, কখনো আবার মিডিয়া ব্যক্তিত্ব। তবে তার আসল চরিত্র খুঁজতে গিয়ে দেখা যায় তিনি মূলত বইফোর অনুমোদনহীন জয়যাত্রা চ্যানেলের টকশো নামে প্রবাসীদের টার্গেট করে হাতিয়ে নিতেন বিপুল পরিমাণ অর্থ। অবৈধ চ্যানেলের মালিক দাবিদার হেলেনা জাহাঙ্গীর নিজেই ছিলেন বিভিন্ন টকশোর উপস্থাপিকা। বিভিন্ন বক্তব্য ও নানান বিতর্কিত কর্মকাণ্ড করে বারবার এসেছেন আলোচনায়। তারপরেও উপরতলাকে ম্যানেজ করে অবৈধ জয়যাত্রা চ্যানেলটি এতদিন কিভাবে চালিয়েছেন, এমন প্রশ্নের উত্তর খুঁজতে অনুসন্ধানে দেখা যায় হাইব্রিড নেত্রীর সঙ্গে ছিল ক্ষমতাসীন দলের অনেকের সখ্যতা। অনেক এমপি আছে, অনেক মিনিস্টার আছে। আমি আপনাদের উদ্দেশ্যে বলি, আমি মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া কাউকে কিন্তু গুনি না বাংলাদেশে। সোজা কথা, খাস বাংলা কথা। ওনার মতো নিক্সন ভাইয়ের মতো আমিও কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি। বাংলাদেশের কোনো মন্ত্রী করার সময় আমার নেই। অনুমোদনবিহীন চ্যানেলটি দেশি স্যাটেলাইটে নয়, টাকার বিনিময়ে ব্যবহার করতেন অন্য দেশের স্যাটেলাইট। বিদেশি স্যাটেলাইটে সম্প্রচার করার মাধ্যমে টাকা পাচার করতেন। প্রবাসীরা স্বাচ্ছন্দ্যে দেখতে পারায় ঝুঁকে পড়তেন জয়যাত্রার প্রতি। এই সুযোগকে কাজে লাগিয়ে হেলেনা জাহাঙ্গীর প্রবাসীদের কাছ থেকে হাতিয়ে নিতেন মোটা অঙ্কের অর্থ, এমন অভিযোগ রয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে গোয়েন্দারা। জয়যাত্রার প্রচার প্রচারণায় চ্যানেলের মোড়কে থাকলেও র্যাবের হাতে আটকের পর হেলেনা জাহাঙ্গীর একে আইপিটিভি বলে দাবি করেন, কিন্তু তারও নেই কোনো অনুমোদন। এখানেই শেষ নয়, গোয়েন্দারা বলছে 2 ডজন আইপিটিভি পরিচালনার নেপথ্যে ছিলেন বহুরূপী হেলেনা জাহাঙ্গীর। অনুমোদনহীন এসব আইপিটিভি নিয়ে অ্যাসোসিয়েশন করে নিজেই তার সভাপতি হন। একটু পেছনে ফিরলে দেখা যায় হেলেনার বাড়ি কুমিল্লায়। 1990 সালে বিয়ে হয় জাহাঙ্গীর নামের এক ব্যক্তির সঙ্গে। তার নাম হয় হেলেনা জাহাঙ্গীর। তার স্বামী মূলত
নারায়ণগঞ্জে একটি গার্মেন্টস কারখানায় চাকরি করতেন। এই সুবাদে 1996 সাল থেকে নারী উদ্যোক্তা হিসাবে নাম লেখান গার্মেন্টস শিল্পে। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি হেলেনা জাহাঙ্গীরকে। ক্ষমতার মহে ক্ষমতাসীনদের পাশে থাকতেই বেশি পছন্দ করেন হেলেনা জাহাঙ্গীর। কখনো দেখা যায় বিএনপির ছায়াতলে, কখনো আবার জাতীয় পার্টির। ক্ষমতার অর্থই ছিল হেলেনা জাহাঙ্গীরের মূল নেশা। 2008 সালে রাতারাতি নিজেকে পাল্টে হয়ে যান আওয়ামী নেত্রী। সখ্যতা গড়ে তোলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে, বাগিয়ে নেন কেন্দ্রীয় উপকমিটির পদ। কিন্তু শেষ রক্ষা হয়নি। উচ্চবিলাসী হেলেনা উপকমিটির সদস্য কিংবা জেলা কমিটির উপদেষ্টার পদ পেয়েও সন্তুষ্ট হতে পারেননি। আওয়ামী চাকরিজীবী লীগের সভাপতি হয়ে বিতর্কে জড়িয়ে পড়লে দল থেকে বহিষ্কার করা হয় সুবিধাবাদী ও হাইব্রিড হেলেনাকে। নানান অপরাধের কারণে বৃহস্পতিবার রাতে হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় অভিযান চালায় র্যাব। উদ্ধার করা হয় বিদেশি মদ, বিদেশি মুদ্রা, হরিণের চামড়া ও ক্যাসিনো সরঞ্জামাদি। গ্রেপ্তার করা হয় তাকে। কথিত ভুইফোর আইপিটিভি চ্যানেলেও অভিযান চালিয়ে উদ্ধার করা হয় স্যাটেলাইট টিভি চ্যানেলের বিভিন্ন সরঞ্জামাদি, সিলগালা করা হয় প্রতিষ্ঠানটি। হেলেনাকে গ্রেপ্তারের পর প্রতিনিয়ত বেরিয়ে আসছে অপরাধের চাঞ্চল্যকর তথ্য। এরই মধ্যে তার বিরুদ্ধে হয়েছে একাধিক মামলা। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এখন রয়েছেন পুলিশ রিমান্ডে। স্কেলিটন, মাই টিভি, ঢাকা। দেশি বিদেশি সংস্থার ভুয়া প্রতিনিধি পরিচয়ে প্রতারণার অভিযোগে ইশরাক রফিক ঈশিতা ও তার সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব। মিরপুরে অভিযান চালিয়ে ভুয়া আইডি কার্ড, ইয়াবা ও বিদেশি মদ উদ্ধার করা হয় বলে জানিয়েছে র্যাবের মুখপাত্র। কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। আরও জানাচ্ছেন রাকিব হাসান। ইশরাত রফিক ঈশিতা পেশায় একজন চিকিৎসক, যিনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন মাধ্যমে একজন আলোচক, চিকিৎসা বিজ্ঞানী, গবেষক, পিএইচডি সম্পন্ন মানবাধিকার কর্মী, সংগঠক, ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সদস্য সহ গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত রয়েছেন বলে ভুয়া পরিচয় প্রদান করে আসছেন। বিষয়টি র্যাবের গোয়েন্দা অনুসন্ধানে উঠে আসলে মিরপুরে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ইশরাত রফিক ঈশিতা এবং তার সহযোগী শহীদুল ইসলাম দিদারকে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ভুয়া আইডি কার্ড, ভিজিটিং কার্ড, ভুয়া সিল, ভুয়া সার্টিফিকেট, প্রত্যয়নপত্র, পাসপোর্ট, ল্যাপটপ, 300 পিস ইয়াবা, 5 বোতল বিদেশি মদ এবং মোবাইল ফোন। র্যাব সাইবার মনিটরিং টিম বিভিন্ন অনুসন্ধানে জানতে পারে এক শ্রেণীর অসাধু চক্র বা ব্যক্তিবর্গ ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজস্ব উদ্দেশ্য হাসিল করার জন্য, নিজেকে খ্যাতিমান হিসেবে অধীনস্থদের কাছে উপস্থাপন করার জন্য নানাবিধ অপরাধে জড়িত হচ্ছে। নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমের অপব্যবহার করছে। গ্রেফতারকৃত ইশরাত প্রতারণার কৌশল হিসেবে নিরাপত্তা বাহিনীর র্যাঙ্ক বেজ ও পদ অর্জনের চেষ্টা চালান বলে জানান কমান্ডার খন্দকার আলমঈন। গ্রেফতারকৃত ঈশিতা প্রতারণার কৌশল হিসেবে নিরাপত্তা বাহিনীর বেজ ও পদ অর্জনের চেষ্টা করেছেন। ঈশিতা বিভিন্ন ভুয়া ডিগ্রি পদ ও পদোপযোগী প্রচারণার সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ও আইপি চ্যানেল ব্যবহার করেছেন। মূলত তিনি ভুয়া সার্টিফিকেট, এডিট করা ছবি, মিথ্যা বিবৃতি ও তথ্য প্রদানের মাধ্যমে সকলকে বিভ্রান্তিকর তথ্য প্রদান করেছেন। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। আগস্টের শোককে শক্তিতে রূপান্তরিত করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, চলমান করোনা সংকটে অসহায় দুঃখী মানুষের পাশে দাঁড়ালেই বঙ্গবন্ধুর প্রতি সঠিক সম্মান প্রদর্শন এবং তার আত্মার শান্তি পাবে। ওবায়দুল কাদের সকালে তার বাসভবনে ব্রিফিংকালে কথা বলেন। রাজধানীমুখী জনস্রোতের কারণে সংক্রমণের হার বৃদ্ধি পেতে পারে বলেও মনে করেন তিনি। দেশকে মুক্তিযুদ্ধের চেতনায়, অসাম্প্রদায়িক ধারায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলি, তবে বঙ্গবন্ধুর প্রতি হবে সঠিক সম্মান প্রদর্শন। আসুন চলমান করোনা সংকটে অসহায় দুঃখী মানুষের পাশে দাঁড়াই, তবেই বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে।
করোনা মহামারীতে জনগণের জন্য বিএনপি কাজ করেছে বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার কিছু কাজ করলেও দল হিসেবে আওয়ামী লীগ কোনো ভূমিকা রাখেনি। দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ওষুধ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সংক্রমণ ও মৃত্যু নিয়ে সরকার মিথ্যা তথ্য দিচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। একদিকে গণপরিবহন বন্ধ, অন্যদিকে কারখানায় কাজে যোগ দেওয়ার নির্দেশে তারা হতবিহ্বল হয়ে উঠেছে এবং চরম ভোগান্তির শিকার হচ্ছে। প্রায় সব বিশেষজ্ঞরাই বলছেন এটা প্রহসন ছাড়ার কিছু নয়। অন্যদিকে ঢাকার বাইরের এই শ্রমিকেরা এবং ঢাকার জনগণ ডেল্টা ভ্যারিয়েন্টের ভয়াবহ সংক্রমণের শিকার হবার সম্ভাবনা বাড়ছে। এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, গত বছরের চেয়ে এবার ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলুর তাপস বলেছেন, আগস্টের মধ্যেই সহনীয় পর্যায়ে আনতে কাল থেকে চিরুনি অভিযান চলবে। আর উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এডিস মশা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। ডেঙ্গু চিকুনগুনিয়া প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ওনাদের স্ব অবস্থান থেকে তাদের বক্তব্যগুলো তুলে সভায় স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী তুলে ধরেন বর্তমান ডেঙ্গু আক্রান্ত রোগীর পরিসংখ্যান। তবে যাতে আগামী 2 সপ্তাহের ভিতরে আমরা দক্ষিণ সিটি কর্পোরেশনে এডিস মশার আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সফলতার জায়গায় পৌঁছতে পারি। যেমন আমাদের সিটি কর্পোরেশনের উত্তর হলো 31% এবং 64% হলো যে দক্ষিণে। এ মাসের মধ্যেই ডেঙ্গু সহনীয় পর্যায়ে আনার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে বলে জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলুর তাপস। গতবার 2020 সালে যেরকম আমরা সফল হয়েছিলাম, আমরা সেই পর্যায়ে অগাস্টের মধ্যেই যেন আমরা শূন্যের কোঠায় নিয়ে আসতে পারি। আমাদের এখন সেই চিরুনি অভিযান থাকবে। সেই লক্ষ্যে আজকে থেকে 1 আগস্ট এই জাতীয় শোক দিবসের এই শোকের মাসে আমরা শুরু করেছি। এটাই আমাদের প্রত্যয়। উত্তরায় এডিস মশা নিধনে সচেতনতা বৃদ্ধি করতে মাঠে নামেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। সরকারি, বেসরকারি, আধা সরকারি যারা আছেন, আমি সবাইকে অনুরোধ করব, অনতিবিলম্বে আমাদের সকলের বাসাবাড়ি আজকেই পরিষ্কার করি। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। শেষ করছি সংবাদ, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। করোনায় আরও 231 জনের মৃত্যু। কঠোর লকডাউনের মধ্যে খুলেছে শিল্প ও কারখানা। গণপরিবহনে ঢাকামুখী মানুষের ঢল। গার্মেন্টস সহ শিল্প কারখানা খোলায় করোনা সংক্রমণ বাড়বে আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর। 1 সপ্তাহে কোটি মানুষকে টিকা দেওয়া হবে। বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত করতে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা। শোকাবহ আগস্টের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বহুরূপী উচ্চাভিলাষী হেলেনা জাহাঙ্গীরের টিভি বাণিজ্য। মায়াজালে পড়ে প্রবাসীরা বিলিয়ে দিচ্ছেন অর্থকড়ি। তদন্তে নেমেছে গোয়েন্দারা। প্রিয় দর্শক, ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়া ইউটিভি মাই টিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা, twitter/mytv বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আরশিদ আলী। প্রিয় দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, অবশ্যই মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।